মুখাপেক্ষী না হয়ে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ, জানালেন প্রধানমন্ত্রী। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর উদ্বোধন। বাংলাদেশ খাদ্যের উৎপাদন বৃদ্ধি হয়, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করেও বাংলাদেশকে আমরা উদ্বৃত্ত খাদ্যে উন্নীত করি। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। সুনামগঞ্জে বাউল শিল্পী সহ নিহত 2, ঝালকাঠিতে ট্রাক চাপায় আহতদের কেউই নন সংখ্যামুক্ত। বোট ক্লাব কাণ্ডে পিবিআইয়ের তদন্তে পরিমণির বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য, প্রতিবেদন জমা আদালতে পরোয়ানা জারির আবেদন। প্রচন্ড গরম, মনে হয় যেন আগুন পড়তেছে, বাজারে টেকাই যাচ্ছে না, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। গরমের মধ্যে বসেছি, ভাড়া নেই, ছায়ার মধ্যে ছায়া বসছি। তীব্র গরমে সারা দেশে ভোগান্তি, কমছে না সহসায়, চাহিদার চেয়ে বেশি উৎপাদন সক্ষমতার পরও লোডশেডিং। এবং ভারতে প্রথম দফা লোকসভা নির্বাচনে ভোট কাল, জনমত জরিপে এগিয়ে বিজেপি জোট, গুরুত্বের সঙ্গে দেখছেন পর্যবেক্ষকরা। দর্শক, শুনছিলেন সংবাদ দুপুরের শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া চৌধুরী। জানাবো বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো মুখাপেক্ষী হয়ে নয়, নিজেদের খাদ্য ও পুষ্টি নিজেরাই নিশ্চিত করবে বাংলাদেশ। বলেন, স্বাস্থ্যসম্মতভাবে পশুপালন ও জবাই করতে হবে যাতে বিদেশে রপ্তানি করা যায়। এক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আশ্বাস দেন, সরকার সব ধরনের সহযোগিতা করবে। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী উদ্বোধন করে এসব কথা বলেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন জয় যাদব। রাজধানীতে প্রথমবারের মতো হচ্ছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে সারা দেশ থেকে খামারিরা এই প্রদর্শনীতে অংশ নেন। 400টি স্টলে উন্নত জাতের গবাদি পশু ছাড়াও নানা ধরনের পোষা প্রাণী প্রদর্শিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, 2009-10 অর্থ বছরের তুলনায় বর্তমানে দেশে দুধ 7 গুণ, মাংস 8 গুণ, ডিমের উৎপাদন 4 গুণ বেড়েছে। জানান, খামারি শিল্পে বেসরকারি খাতকে সব ধরনের সহযোগিতা করা হবে। আমরা 96 সাল থেকে কিন্তু গবেষণার উপর গুরুত্ব দিয়েছি, কারণ গবেষণা ইনস্টিটিউটগুলি জাতিপিতা বঙ্গবন্ধু করে গিয়েছে। কাজে সেই গবেষণা ছাড়া কিন্তু কখনো উন্নত জাত বা অধিক ফসল ফলন সম্ভব না। আমরাই তৈরি করব, আমাদের দেশের মানুষকে দেবো। আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া, দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া। এখন আমরা সেই পদক্ষেপই হাতে নিয়েছি। সরকার প্রধান বলেন, এদেশের হালাল মাংসের জন্য অনেক দেশের চাহিদা রয়েছে, সেজন্য স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাই করার আহ্বান জানান তিনি। আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। আর সেই সুযোগটা নিতে হলে বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে, সেটা মেনে আমরা করি কিনা, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। আর বিশেষ করে কোরবানির সময় এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে কোরবানি করাটা, এটা আমাদের বন্ধ করতে হবে। তার জন্য সুনির্দিষ্ট জায়গা থাকতে হবে। সমুদ্র সম্পদকে কাজে লাগানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী একই সঙ্গে স্বাদু পানির মাছের উৎপাদন বাড়ানোরও নির্দেশ দেন। গভীর সমুদ্রের সম্পদ এখন আমরা আরোহণ করতে পারিনি, যা আহরণ করাটা খুব আসলে উদ্যোক্তাও পাওয়া যাচ্ছে না, এটা হলো বাস্তবতা। তবে মিঠা পানির মাছ উৎপাদনে আমরা এখন কিন্তু স্বয়ংসম্পূর্ণ, এবং এই উৎপাদন আরও আমরা বাড়াতে চাই। পরে মাঠে নানা জাতের গবাদি পশুর প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। দেশব্যাপী 64টি জেলায় 466টি উপজেলায় একযোগে এই প্রদর্শনী হচ্ছে। 2 দিন চলবে এই প্রদর্শনী। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সুনামগঞ্জের ছাতকে বাস, সিএনজি, অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাওড় এলাকার জনপ্রিয় বাউল শিল্পী পাগল হাসান সহ 2 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার সুরমা সেতু এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা অপরজন হলেন সাত্তার মিয়া। পুলিশ জানায়, ছাতকের সুরমা সেতু এলাকায় দ্রুতগতির একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা 5 যাত্রীর 2 জন ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত 3 জনকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বুধবার ঝালকাঠির সড়ক দুর্ঘটনায় এক পরিবারেই প্রাণ গেছে 6 জনের।
দর্শক, সহকর্মী হাসিবুল হাসান হাসিব আছেন সেই বাড়িতে, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমার সাথে। হাসিব, সব হারানো এই পরিবারে আসলে এখন কি অবস্থা দেখছেন? স্বজনরা কি বলছে? তাদের সাথে কথা হয়েছে কিনা? জানেন যে গতকালের যে মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে চালকাটির কাপ্তান ব্রিজ টোলে। এই টোলে 14 জন মানুষ ইতিমধ্যে নিহত হয়েছেন। এবং এই যে দুর্ঘটনায় একটি প্রাইভেট কারে যে মানুষগুলো ছিল সেটা একই পরিবারের 6 জন মানুষ মারা গিয়েছিল। এবং তারা ঝালকাঠি জেলার রাজাপুরের দক্ষিণ পুর থেকে এখান থেকেই হচ্ছে বরিশালের উদ্দেশ্যে রওনা দিতেছিল। এবং ঘাতক ট্রাক এই গাড়িটি চাপা দিলে পরে একই পরিবারের 6 জন মারা যায়। আমি এখন উপস্থিত সেই বাড়ির সামনে, এবং এই বাড়িতে একেবারে সুখে সকলে মানে কথা বলার মতো কোনো পরিবেশই নেই। এবং সকাল থেকে আহাজার এবং আত্মীয় স্বজনের কান্নার রোল এবং গভীর শোকের কারণে এলাকার একটি সুখে নিমজ্জিত হয়েছে। এবং এই বাড়ির সামনেই পরিবারের যে প্রধান যে হাসিবুর রহমান মারা গেছে, তার স্ত্রী 2 সন্তান এর কবর ইতিমধ্যে করা হয়েছে। এবং বিকালবেলা সকালে জানাজা নামাজ হয়েছে এবং বিকালে আসর নামাজ বাদী হচ্ছে যে তাদের দাফনের কার্যক্রম শুরু হবে। এবং এই দুর্ঘটনায় যে একজন গাড়ি চালক ছিল তার বাড়িও রাজাপুরে ইতিমধ্যে, এবং তার নামে ইব্রাহিম, তিনিও রাজাপুরের বাসিন্দা। আমি এখন কথা বলছি স্থানীয় তাদের পরিবারের একজন আত্মীয়র সাথে। তিনি জানাবেন যে এই যে ঘটনাটি চোখের কাম্য নয়, কিন্তু যে ঘটনা ঘটছে আপনার কি দাবি করছিল পরিবারের অবস্থা? পরিবারের অবস্থার মাত্র শোচনীয় অবস্থায় শয্যা ঘুরে আছে। আর ছোট আর 3টে ভাই আছে। এর প্রতি 4 জন একমাত্র ফ্যামিলির ছেলে ছিল, বড় ছিল, সবাই বলার মতো ভাষা নাই, সবাই সত্য। মূলত এই যে বাড়ির সামনেই হচ্ছে যে তাদের পারিবারিক কবরস্থান, এবং এই কবরস্থান ইতিমধ্যে কিন্তু কবর করার শেষ হয়েছে এবং জানাজা নামাজ শেষ হয়ে গেছে। তাদের এক হাসিবুর এক ভাই দেশের বাইরে থেকে ইতিমধ্যে বাংলাদেশে রওনা হয়েছে এবং আসরের নামাজের পরপরই হচ্ছে যে এখানে উপস্থিত হবে এবং তারপর পরই জানাজা দাফনের সম্পূর্ণ হবে যে পরিবারটি। এবং স্থানীয়রা দাবি করছে যে এই যে ঘাতক ট্রাক যে ঘটনাটা ঘটেছে এবং এই পরিবারের যে ক্ষতি সাধন হয়েছে, তাদের ঘাতক ট্রাকের যথাযথ চালকের বিচার হয়। এছাড়া এই যে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক এবং আইন ব্যবস্থা যেন আরো কঠোর করা হয় বলে তারা দাবি করছে। ইতিমধ্যে এই ছিল পিরোজপুর থেকে ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ সড়ক দুর্ঘটনার বিষয়। সহকর্মী হাসিবুল হাসান হাসিফ ঝালকাঠি থেকে যুক্ত হয়েছিলেন। ঝালকাঠিতে দুর্ঘটনার শিকার 9 জন চিকিৎসাধীন রয়েছেন বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ করেছেন স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি আহতদের চিকিৎসার জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা। বরিশাল থেকে শফিক মুন্সির রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তেও কেউ ভাবেননি তারা জীবনের অন্তিম মুহূর্ত পার করছেন। ঝালকাঠির গাবগান ব্রিজের টোল প্লাজায় বেপরোয়া ট্রাকের চাপায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 14 জন। গুরুতর আহত 9 জন চিকিৎসাধীন রয়েছেন বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এরা 2 ভাই যাইতেছিল, এর বোন লইয়া আমার ভাই বলে ঢাকা রওনা দিয়ে যাইতেছিল। তারপর আমার খালা ছিল, সে ঢাকা হাসপাতাল, আর আমার মেয়ে আর বউ এরা মারা গেছে জায়গায়। আর এবার 2 জন হাসপাতাল নিয়েছে, আমি পরে আইছি। তবে আহতদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ স্বজনদের। গতকাল আমি এখানে আসছি একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট এর কারণে। তো আমার বাবা সেই লোকে অসুস্থ ছিল, কিন্তু আমি একটা এমবিএস ডাক্তার, ভালো একজন ডাক্তার এখানে পাই না। আমি নার্স পাই, এরাই সেবা যত্ন দেয়। কিন্তু আমার দরকার যে এখানে সরকারি ডাক্তার যারা ছিল তারা একটা ছিল না। কেন ছিল না? তাদের চেম্বার আছে। আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি এটি আবেদন যে এটা আমার শেরেবাংলা মেডিকেল বরিশাল, এটা আমার জানি সঠিকভাবে আমার দেখাশোনা করতে পারে। এই অভিযোগ অস্বীকার করেন হাসপাতাল কর্তৃপক্ষ, জানান সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টায় কোনো ত্রুটি নেই। ইমার্জেন্সি থেকে এবং এক্সট্রা যে আমাদের ট্রলি লাগবে সেই ট্রলিগুলো পর্যন্ত উপর থেকে নামিয়ে রেখেছিলাম। এবং আমাদের কিছু ইমার্জেন্সি ডক্টরও এখানে ইমার্জেন্সিতেই ছিল এবং সার্বক্ষণিক চিকিৎসা পাওয়ার জন্য আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণও ছুটে আসছে। এবং তারপরে আমরা যে বাড়তি জানি রোগীদের জানি কোনো ধরনের আহত রোগীদের বাইরে থেকে জানি ওষুধ না লাগে,
তার জন্য আমরা স্টোর খুলে এক্সট্রা স্যালাইন, ওষুধ যাবতীয় সবকিছু আমরা এখান থেকে সাপ্লাই দিয়েছি। শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুজন। হাসপাতাল থেকে একজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রাজধানী ঢাকায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই পর্যায়ে সংবাদ দুপুরে আরো যা থাকছে। বিশ্ববাজারে কমার পরও দেশে সয়াবিনের দাম বাড়ানোয় তোড়জোড়, কোম্পানি কমাচ্ছে সরবরাহ, ক্ষুব্ধ ক্রেতা। বাড়াইলে আর কমে না এবং আমাদেরকে ওইভাবে কিনে খেতে হচ্ছে, আমাদের আয় বাড়তেছে না। মানুষ কি আরো নার্ভাস অবস্থা ফিল করবে, এটা বাড়ানো এই মুহূর্তে উচিত হয় নাই। সারা দেশে চলছে তীব্র দাবদাহ। তীব্র রোদ ও গরমে বেশি বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। লোডশেডিং এর কারণে ঘরে টেকাও দেয়, অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা। বেড়েছে আবহাওয়াজনিত নানা রোগবালাই। রোগীর চাপে উদ্বিগ্ন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। তীব্র গরমে তৃষ্ণায় কাতর রুস্তম আলী শরবত পান করলেও নুয়ে পড়া শরীর সতেজ করতে পারছেন না। শুধু তিনিই নয়, বৈশাখের তাপদাহে কাহিল রংপুর অঞ্চলের মানুষ। এমন পরিস্থিতির মধ্যে যারা প্রয়োজনে বাহিরে বের হয়েছেন তারাও রিকশার হুট তুলে কিংবা নিরাপত্তা নিয়ে চলেছেন গন্তব্যে। প্রচন্ড গরম, মনে হয় যেন আগুন পড়তেছে, বাজারে টেকাই যাচ্ছে না। আবহাওয়ার কারণে আমরা বাইরে বাচ্চাদের নিয়ে ঘুরতে পারছি না, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। দিনমজুর খেটে খাওয়া মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। আয় কমে যাওয়ায় রোদে পোড়া চেহারায় মলিন মুখে সময় পার করছেন সড়কের পাশে গাছের ছায়ায়। ভাড়া নেই, ছায়ার মধ্যে ছায়া বসি, ছায়ার মধ্যে বসিয়েছি, কামাই কাজ নাই। তীব্র গরমের কারণে বেড়েছে নানা রোগবালাই। এমন পরিস্থিতিতে নানা পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেন না যাওয়া হয়। অতিরিক্ত গরমে গেলেও একটু যেন ঢিলা ঢালা জামা কাপড়, সুতি জামা কাপড় অথবা ছাতা ব্যবহার করা অথবা এক্সট্রা কাপড় ব্যবহার করা, এটা ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। এর তীব্রতা আরও বাড়তে পারে, মানে মৃদু মাঝারি এবং অতিমাত্রার তাপদাহ হতে পারে। চলতি মৌসুমে টানা দুদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। এতে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। দিনমজুরদের আয় নেমেছে অর্ধেকের নিচে। খুব কষ্ট হচ্ছে, নদী গেলে উপায়ও নেই। এই তাপ সহ্য করা সাধারণ মানুষ আসলে অতিষ্ঠ হয়ে পড়েছে। ঠিক আছে, এই রোদ গরম কাজ করতে অসুবিধা হচ্ছে, সারাদিন খুবই খারাপ অবস্থা। বৃহস্পতিবার দুপুর 12টায় চুয়াডাঙ্গাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস। গেল কয়েক বছর প্রকৃতি এমন রুক্ষ আচরণ না করলেও এবার সূর্যের শীতল হওয়ার কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিস। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে চাহিদার চেয়ে 2000 মেগাওয়াট বেশি উৎপাদন সক্ষমতা থাকলেও কমছে না বিদ্যুতের লোডশেডিং। গরম এলেই শহর থেকে গ্রাম সবখানেই বেড়ে যায় সংকট। সাধারণ মানুষ বলছে উন্নয়নশীল দেশে লোডশেডিং কোনোভাবেই কাম্য নয়। আর বরাবরের মতোই লোডশেডিং কমে আসবে বলে আশ্বস্ত করেছেন পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হুসাইন। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। তীব্র গরমে যখন নাভিশ্বাস সাধারণ মানুষের, তখন প্রায়ই থাকে না বিদ্যুৎ, মাঝে মাঝে আসে। লোডশেডিং এর এমন চিত্র রাজধানী থেকে শুরু করে গ্রামগঞ্জেও। গরমে চাহিদা বাড়ে বিদ্যুতের। বছরে এপ্রিল থেকে জুন সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা থাকে দেশে। তবে এবার গরমের শুরুতেই দেখা দিয়েছে তীব্র লোডশেডিং। শহরের চেয়ে গ্রামে এর মাত্রা বেশি। ঘন্টায় ঘন্টায় কারেন্ট যাচ্ছে, যার কারণে আর আবহাওয়া খুব প্রচন্ড গরম। আল্লাহ বাতাস পানি হারে আল্লাহ সুস্থ থাকি, আর না তো অসুস্থ, কারণ দিন না থাকে। আধা ঘন্টা থাকে, তার 1 ঘন্টা থাকে না। এই গরমের মধ্যে তো মানুষজন চলাফেরা খুব কঠিন হয়ে গেছে। প্রতিদিনই দেশ জুড়ে তাপমাত্রার রেকর্ড ভাঙছে। আবহাওয়া অফিস বলছে গরম থাকবে আরো 5 দিন। ওভারঅল দেশের দক্ষিণাঞ্চলে তাপদাহ থাকবে, এমনকি 20 তারিখে পরে যে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকা আরও বেড়ে যাবে তাপদাহ। সেক্ষেত্রে অনেক জায়গায় এর তীব্রতা বেড়ে যাবে এবং এর মাত্রা বেড়ে যাবে। সেক্ষেত্রে যেটা অনেক জায়গায় তাপমাত্রা 40-41 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা আছে এবং দেখা যাচ্ছে যে এই মাসের প্রায় অধিকাংশ টাইম জুড়ে অনেক এলাকায় তাপদাহ থাকবে। বিদ্যুৎ বিভাগ বলছে আগামী সপ্তাহে বিদ্যুতের চাহিদা 16,000 মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে।
চাহিদা অনুযায়ী সরবরাহ করতে না পারলে লোডশেডিং আরও বাড়বে। আমাদের যদি সামনে আরও চাহিদা বাড়ে, আমরা উৎপাদনের সক্ষমতা রয়েছে এবং সেই অনুযায়ী গ্রাহকদের চাহিদা পূরণ করে গ্রাহকদেরকে একটা স্বস্তির অবস্থায় রাখতে পারবো, একটু আপনাকে আমি আশ্বস্ত করতে পারি। যদি কিছু লোডশেডিং করতে হয়, সেটা গ্রাহকদের সহ্য সীমার মধ্যেই থাকবে। স্থানীয় পর্যায়ে সক্ষমতার কোনো ঘাটতি আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পাওয়ার সেলের ডিজি। এখন স্থানীয় কোনো যদি যান্ত্রিক ত্রুটি, বৈদ্যুতিক ত্রুটির কারণে হয়, সেগুলো আমি দেখব বলছি আপনাকে। সুতরাং যেন শুধু এই সময়টায় নয়, আগামী দিনগুলো যেন গ্রাহকরা একটা স্বস্তির অবস্থায় থাকে, আমরা সর্বাত্মকভাবে সেই দিকে নজর দেব। গ্রাম আর শহরের সাধারণ মানুষ চান এই তীব্র গরমে একটু স্বস্তি আর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে বোট ক্লাবে ভাঙচুর ও মারধরের প্রমাণ পেয়েছে পিবিআই। এর প্রেক্ষিতে ব্যবসায়ী নাসির মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় আদালতে চার্জশিট দিয়েছে। পরিমণি সহ 3 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিও আবেদন করেছে পিবিআই। প্রতিবেদন গ্রহণ করে পরিমণিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত। মাহমুদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। বহুল আলোচিত সমালোচিত ঢালিউড অভিনেত্রী পরিমণি 2021 সালের 8 জুন দিবাগত রাত 12টার পর ঢাকার অদূরে বোট ক্লাবে মদ্যপ অবস্থায় ঘটান অপ্রীতিকর ঘটনা। কর্তৃপক্ষের অভিযোগ, মদ পান করার পর পার্সেল না পেয়ে ক্লাবে ভাঙচুর করেন পরি। শান্ত করতে এসে তার অ্যাস্ট্রের আঘাতে আহত হন ক্লাবের সভাপতি নাসির মাহমুদ। এ ঘটনায় 6 জুলাই আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন নাসির উদ্দিন মাহমুদ। বিপরীতে শ্লীলতাহানির চেষ্টার পাল্টা অভিযোগ করেন আলোচিত এ অভিনেত্রী। বেশ কয়েকবার এ মামলার শুনানি হয়। অবশেষে পরিমণির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করল পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই, যেখানে তার বিরুদ্ধে বোট ক্লাবে ভাঙচুর ও মারধরের প্রমাণ পাওয়ার কথা জানায় সংস্থাটি। আহত হওয়া, ভাঙচুরের পরবর্তীতে উনি জিনিসগুলো দিয়ে ওনাকে আঘাত করেছে, আহত হওয়া এটা আসছে, আর হচ্ছে ওনাকে ভয়ভীতি প্রদর্শন করেছিল এটা আসছে। একই সঙ্গে পরিমণি সহ 2 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষ। আসামি আমরা 3 জনকে করেছি, শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণি, আর ওনার বোন বনি, আর একজন আছে জিমি। তো বনিকে মামলার প্রতিবেদনে অব্যাহতি দেওয়া হয়েছে। শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণি আর হচ্ছে ওনার যেই কস্টিউম ম্যানেজার ছিল জিমি, ওনার বিরুদ্ধে তদন্ত অভিযোগ প্রমাণ হয়েছে অপরাধের। বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ নির্দোষ এবং তার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও মিথ্যা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওখানে কিন্তু আসলে আমার বিরুদ্ধে চার্জশিট হওয়ার কথা না, দুর্ভাগ্যজনক হয়েছে, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে। পিবিআইকে আমি ধন্যবাদ দিব যে পিবিআই চূড়ান্তভাবে তারা এটা সুন্দরভাবে একটি তদন্ত করে রিপোর্ট দিয়েছে। যদিও আমি বলবো যে এখানে যে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেটা আসলে আমি আরো খুশি হতাম। প্রতিবেদন গ্রহণ করে পরিমণিকে আদালতে হাজির হতে সমন জারি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। রাজধানী ব্যস্ত সড়কে চলাচলের অনুমতি নেই ইজি বাইকের। তারপরও রহস্যময় এক স্টিকারের বদলতে রাজধানীর দয়াগঞ্জ, ধূপখোলা, জনপথ মোড়, সায়দাবাদ, যাত্রাবাড়িতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বাহনটি। অভিযোগ আছে অসাধু ট্রাফিক পুলিশকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে এই স্টিকার বাণিজ্য গড়ে তুলেছে একটি সিন্ডিকেট, যার নেপথ্যে রয়েছে গ্যান্ডারিয়া থানা ছাত্রলীগ সভাপতি হিজরা নেত্রীসহ নাম সর্বস্ব সাংবাদিকগণ। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত নিশাদ। রাজধানীর ব্যস্ততম দয়াগঞ্জ মোড়ের চিত্র এটি। সায়দাবাদ থেকে বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার যান চলাচলে সবসময় ব্যস্ত থাকে এই সড়কটি। এ পথে চলতে পারে না ব্যাটারি চালিত ইজি বাইক, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। দেদারসে এ পথে চলছে অটো, যেন দেখার কেউ নেই। ভুইফোর স্টিকার নিয়ে ইজি বাইকগুলো দাপিয়ে বেড়ায় রাজধানীর ধূপখোলা মাঠ, জনপদ মোড়, সায়দাবাদ, যাত্রাবাড়ি সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকা। কার ইশারায় চলছে এসব, তা অনুসন্ধানে এবার দেশ টিভি। খোঁজ মেলে ব্যস্ততম সড়কে গিয়ে দাপিয়ে বেড়ানো প্রতিটি অটোরিকশাতে রয়েছে রহস্যময় স্টিকার, যা স্টিকার থাকলেই ইজি বাইকগুলো সড়কে চলতে থাকে না বাধা।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে K3 নাম্বার 1, 7 স্টার, গিয়ার, ডলফিন, দৈনিক অগ্নিশিখা, জরুরি সংবাদপত্র সহ নামে বেনামে নানা স্টিকারে চলছে ইজি বাইকগুলো। স্টিকারের নেপথ্যে রয়েছে গেন্ডারিয়া থানা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, দৈনিক মুক্ত খবর, বাংলার ডাক, অগ্নিশিখা সহ বিভিন্ন সংবাদপত্রের নাম সর্বস্ব সম্পাদক ও রিপোর্টার। আছেন সুমনা নামে এক হিজড়াও। জাহিদ ভাই কাটতে স্টিকার পেতে চালকদের প্রতি মাসে গুনতে হয় 1 থেকে 1,500 টাকা। অবশ্যই স্টিকারের আড়ালে ঠিক কারা আছেন সেটি জানেন না চালকরাও। গ্যারেজ মালিকদের কাছে মেলে স্টিকার। আমরা আর কেউ চিনি না, আমরা গ্যারেজ মালিকের থেকে টাকা দেই, কাট নেই। গ্যারেজে দেওয়া যায়, লোক আছে, কাঠ মালিকের লোক আছে, ওরা দেওয়া যায় গ্যারেজে। কাঠ বিলি হলে সমস্যা, তাই রেখে ধরছে। সড়কে এসব অটোরিকশা বন্ধে নির্দেশনা থাকলেও গাফিলতি আছে খোদ ট্রাফিক পুলিশেরই। স্টিকার মালিকদের ফোন কলে ছেড়ে দেওয়া হয় অটো। গাড়ি যদি ধরে কাটালার ছাড়া দেয়, এবারে আর কিছু। এই কাটা আপনার না থাকলে আপনার গাড়ির দাম বেঁধে দেওয়া দেয়। কারা দেয়? পুলিশে। টাকা নিচে আমাদেরকে স্লিপও দেয় না, বলে যে 1200 টাকা দিলে স্লিপ দেবো, আর না দিলে না দেবো। ক্যামেরায় ধরা পড়ে ট্রাফিক পুলিশের সাথে কথা বলে আটক অটো ছাড়িয়ে নিচ্ছে স্টিকার সিন্ডিকেট চক্রটি। হাতে নাতে একজনকে ধরা হলেও পরে দৌড়ে পালিয়ে যান তিনি। মুহূর্তেই ভোল পাল্টে ফেলে ট্রাফিক পুলিশও। আমাদের যে বিল দেবে, যে ড্রাইভার বিল দেবে, আমরা তাকে ছাড়ে দিই। কিন্তু একটু আগে তো আমরা দেখলাম যে একটা যে কার্ড মালিকের লোক, সেটা আমার দেখার, আপনার থেকেই নিল, সেটা আমার দেখার বিষয় না। বিষয়টি জানা নেই বলে দাবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। আপনার কাছ থেকে যে বিষয়গুলি আমরা জানলাম, বিষয়গুলি আমরা ডেফিনেটলি আমরা অনুসন্ধান করব, তদন্ত করব, এবং আমাদের কাছে খুব স্পষ্টতই নিউজ যে নর্মালি ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরের মূল সড়কগুলিতে চলতে পারবে না। এই পুলিশের এই কর্তা বলছেন ইজি বাইকের স্টিকার সিন্ডিকেটের সঙ্গে কারো সংশ্লিষ্টতা পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কাল বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের সাধারণ নির্বাচন। 19 এপ্রিল থেকে শুরু হয়ে 7 ধাপের এই নির্বাচন শেষ হবে আগামী 1 জুন। লোকসভা নির্বাচন ঘিরে গোটা দুনিয়ার চোখ এখন দক্ষিণ এশিয়ার এই দেশটির দিকে। ভারতের শাসনভার কার হাতে যাচ্ছে, এই নির্বাচনে জয় পরাজয়ই তা নির্ধারণ করবে। বিস্তারিত জানাচ্ছেন লুৎফর কবির। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ দক্ষিণ এশিয়ার ভারত, যার জনসংখ্যা 140 কোটির বেশি, যেখানে ভোটার রয়েছেন 96 কোটি 90 লাখ। শুক্রবার থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচনে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগে প্রস্তুত দেশটির সাধারণ মানুষ। জনমত জরিপে এখন পর্যন্ত এগিয়ে বর্তমান প্রধানমন্ত্রী মোদি। এবার বিজেপি বিজয় লাভ করতে পারলে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসবেন তিনি। অষ্টাদশ লোকসভার নির্বাচনে 543টি আসনে ভোট হবে, যার মধ্যে বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে রয়েছে, যেখানে 40টি আসনেই বিজয়ী হবেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। মমতাও মোদিকে পাল্টা দেখে নেয়ার বার্তা দিয়েছেন। এবার নির্বাচন হচ্ছে 7 দফায়। অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন হচ্ছে লোকসভার 3টি আসনে, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। 2019 সালের সবশেষ লোকসভা নির্বাচনে এই রাজ্যে 42টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 22টি আসনে, যেখানে বিজেপি 18 ও কংগ্রেস 2টি আসনে জয় পায়। দেশজুড়ে 543টি আসনের মধ্যে বিজেপি জিতে নেয় 300টি। এবার মোদিকে হটানোর মিশনে নেমেছে ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কংগ্রেস। এবছর ভারতে প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন 1 কোটি 80 লাখ ভোটার। ভোট নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ভোট কেন্দ্রে থাকছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। 19 এপ্রিল থেকে প্রথম দফায় ভোট শুরু হয়ে চলবে 1 জুন পর্যন্ত। ফল ঘোষণা হবে 4 জুন। এবারের লোকসভা নির্বাচন ঘিরে দেশজুড়ে বেশ সরগরম। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি, বিজেপি সহ বিরোধী দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ রাজনৈতিক মাঠ। আগামী 5 বছরের জন্য কে বসছেন মসনদে, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে ভোটের ফলাফলই নির্ধারণ করবে কার হাতে যাচ্ছে ক্ষমতা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।
সাম্প্রদায়িক শক্তিকে কাজে লাগিয়ে যারা ক্ষমতায় টিকে আছে তারাই বিএনপিকে সাম্প্রদায়িক বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর এক রিসোর্টে ঢাকা মহানগর উত্তরের ৭ থানার কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মানে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দাবি করেন ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও আওয়ামী লীগ তাদের পক্ষ নিচ্ছে। আর কারামুক্ত নেতাকর্মীরা বলেন কারাগারে নিপীড়নের মাত্রা ছিল ভয়ানক। সাম্প্রদায়িক শক্তি যারা ভারতের রাষ্ট্র পরিচালনা করছে তাদের সাথে আপনাদের সখ্যতা, তাদের সাথে আপনাদের বন্ধুত্ব, আপনার মন্ত্রী বলেছেন তাদের সাথে আপনাদের নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক, আর আপনারা বলেন সাম্প্রদায়িক শক্তিকে যাতে তাড়াবে। গোপালগঞ্জে 3 হুইলার ও মাটি বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং 4 যাত্রী আহত হয়েছেন। পুলিশ জানায় বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নীলার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হুইলারটি টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ আসার সময় ঘটনাস্থলে পৌঁছলে মাটি বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় 3 হুইলারে থাকা নজরুল খলিফা ঘটনাস্থলেই মারা যান। পরে আহত 4 যাত্রীকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কম থাকলেও বাড়ছে দেশের বাজারে। নতুন করে সয়াবিন তেলের দাম বৃদ্ধির ঘোষণায় আবারও অস্থির হয়ে উঠতে শুরু করেছে ভোজ্য তেলের বাজার। এতে ক্ষুব্ধ ক্রেতা সাধারণ। অর্থনীতিবিদরা বলছেন ব্যবসায়ীদের অতি মুনাফা লোভী চিন্তার কারণে দেশে বাড়ানো হচ্ছে দাম। বিস্তারিত জানবো মাজহারুল ইসলামের রিপোর্টে। সরকারের সাথে আলোচনা ছাড়াই ভোজ্য তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেয় মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনস। যদিও এর পরেই তা নাকচ করে দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বুধবার সরজমিনে বাজারে গিয়ে দেখা গেছে আগের 163 টাকা লিটার দামে বিক্রি হচ্ছে সোয়াবিন তেল। দাম বৃদ্ধির ঘোষণার কোনো প্রভাব পড়েনি তেলের বাজারে। সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজার এবং মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে পূর্বের দামে তেল বিক্রি করতে দেখা গেছে ব্যবসায়ীদের। তবে তাদেরকে নতুন দামের ব্যাপারে জানিয়েছে কোম্পানিগুলো। ঈদের পরে যে মাল আমাদের ঘরে ছিল এটা আগের দামে বিক্রি করতেছি। এই পর্যন্ত আমরা আগের দামই, আর নতুনটা যখন আসবে তখন নতুন দামে বিক্রি করবো। তেল কোম্পানিগুলোর রেট বাড়াবে বলতেছে আর কি, এখনো তেল দাম বাড়ায় নাই, এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো নিউজ আসেনি। প্রত্যেকটা কোম্পানি আমাদেরকে জানাইছে লিটারে হয়তো 10 টাকা ওনারা আবেদন করছে, হয়তো 8 টাকা করে বাড়তে পারে। তো আমরা এখনো আমাদের আগের রেটের মাল আছে, ওগুলাতে এমআরপি কম, আমরা ওইভাবেই বিক্রি করতেছি। হঠাৎ তেলের দাম বাড়ানোর ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ক্রেতারা। মজুত থাকার সত্ত্বেও যদি দোকানিরা দাম বাড়ায় তো এই জিনিসটা তো আমাদের জন্য এফোর্ডেবল হবে না আর কি। সয়াবিন তেলের দাম আগে বেশি আসলে এখন আরো 10 টাকা করে বাড়ায় দিছে। মরার উপরে খাড়ার গায়ে এখন বর্তমানে চলাটাই খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তেলের দাম তো এমনিতেই বাড়তি, তার উপরে যদি 10 টাকা বাড়ায় এটা আমাদের উপর আর একটা বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হলো আর কি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকলেও দেশীয় বাজারে বৃদ্ধির পরিকল্পনাকে ব্যবসায়ীদের অতি মুনাফালোভী চিন্তাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন সরকার ঈদের আগে যে ভ্যাট কমিয়েছিল সেই সুযোগে ব্যবসায়ীরা আগেই পর্যাপ্ত পরিমাণে মজুত করে রেখে সরকারের সাথে দেন দরবার করছেন, যা মূলত সাধারণ মানুষকেই বিপদে ফেলবে। এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে দাম কতটুকু ভোজ্য তেলের সেটা একটু দেখতে হবে। যতটুকু তথ্য রয়েছে ততটুকু থেকে জানা যাচ্ছে যে আসলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়েনি, বরং এই যেমন স্থিতিশীল রয়েছে এবং একই সঙ্গে দামটা একটু নিম্নমুখী, যাতে খুচরা ব্যবসায়ীরা কোনো রকম সংকট তৈরি না করে এই মুহূর্তে, সেটা একটু নজর দিতে হবে। বিশ্বব্যাংকের মার্চ মাসের তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সোয়াবিনের দাম ছিল $971, ফেব্রুয়ারি মাসে $912। গত 2 বছরে বিশ্ব বাজারে সোয়াবিন তেলের দাম কমেছে প্রায় 52%, সেখানে দেশের বাজারে কমেছে মাত্র 17%। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। আইপিএল এর রাতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। উইফা ইউরোপা লিগে লড়বে লিভারপুল ও এসি মিলান। দুদিন আগেই সয়াবিন তেলের দাম লিটার প্রতি 10 টাকা বাড়ানোর ঘোষণা দেয় উৎপাদক সমিতি। চট্টগ্রামের খাতুনগঞ্জে আগের দামে তেল বিক্রি হলেও বিভিন্ন কোম্পানি সরবরাহ কমিয়ে দিয়েছে। কবে নাগাদ নতুন দামে বিক্রি হবে এমন প্রশ্নে স্পষ্ট করে কিছু বলছেন না পাইকাররাও। চট্টগ্রাম থেকে AKM নাজিমের তথ্য ও চিত্রে
ডেস্ক রিপোর্ট। গত সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়া হয়, যদিও তার কিছুক্ষণ পরেই বিষয়টি নাকচ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ভোজ্য তেলের দাম নিয়ে এমন সমন্বয়হীনতায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতা। বাড়াইলে আর কমে না এবং আমাদেরকে ওইভাবে কিনে খেতে হচ্ছে, আমাদের আয় বাড়তেছে না। তেলের দাম বাড়ার কারণে মানুষ কি আরো নার্ভাস অবস্থা ফিল করবে, এটা বাড়ানো এই মুহূর্তে উচিত হয় নাই। খুবই একটা যন্ত্রণাদায়ক, যেহেতু আমরা চাচ্ছি আমরা যাতে কম আয়ের লোক, আমরা কম খেয়ে আমরা যাতে একটু চলতে পারি। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন সয়াবিন তেলের দাম বাড়ানোর কথা তারা শুনেছেন, কোম্পানিগুলো দাম না বাড়ালেও সরবরাহ কিছুটা কমিয়ে দিয়েছে। কোম্পানিরা এখনো ওভাবে আমাদেরকে এভাবে করে বলে নাই যে হয়তো বাড়বে, হয়তো কালকে থেকে বাড়বে, এরকম একটা চিন্তা ভাবনা আছে। মাল ডেলিভারি কম দিচ্ছে কোম্পানিরা, বিভিন্ন সব কোম্পানি এভাবে দিচ্ছে মালগুলো আমাদেরকে। না আজও কোনো নির্দেশনা দেয় নাই। আমি আগে না এখনো সয়াবিন তেলের রেট করছি 500 টাকা করে, আগে যেরকম 500 টাকা সিটি গ্রুপের এখন 500 টাকা রেট দিয়ে করছি। আজও আপাতত বাড়তে দেয় না, যদি সামনে বাড়ে তাহলে বাড়বে। ব্যবসায়ীদের কেউ জানিয়েছেন নতুন দামের সয়াবিন তেল এখনো বাজারে আসেনি, বাজারে আসলে বিক্রি করা হবে। এখন আগের ওভারে বেশি আছে, এখন নতুন মাল নিলে তারপর বলতে পারবো আমরা কতটুকু বিক্রি করতে পারি, কতটুকু নিতে পারি। এদিকে বুধবার ট্যারিফ কমিশনের এক বৈঠক শেষে জানানো হয় সয়াবিন ও পাম তেলের দাম আপাতত বাড়ছে না। নিউজ ডেস্ক, দেশ টিভি। মশার অত্যাচারে অতিষ্ঠ রংপুর নগরবাসী। মশক নিধনে কার্যকর শুরু না হলেও প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে নগর ভবন। গেল 3 বছরে 4.5 কোটি টাকা ব্যয় হয়েছে জানিয়ে মেয়র বলেন, কার্যকর ওষুধের অভাবে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মশা। রংপুর থেকে সহকর্মী রফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজা রিপোর্ট। সকাল দুপুর কিংবা রাত, বাসাবাড়ি বা অফিস পাড়ায় মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী দিনের বেলাতেও ঘুমাচ্ছেন মশারি টানিয়ে। কয়েল কিট জ্বালিয়েও মিলছে না মুক্তি। নগরীর শ্যামা সুন্দরী আর কেডি খালে পানির প্রবাহ না থাকা এবং দূষণের সঙ্গে কচুরিপানা ভরা থাকায় এবার আগাম মশার উপদ্রব বেড়েছে। 2021-22 অর্থ বছরে 1,95,00,000 লাখ, 2022-23 অর্থ বছরে 1,25,00,000 লাখ, 2023-24 অর্থ বছরে 1,30,00,000 লাখ সহ মোট 4.5 কোটি টাকা ব্যয়ে মশার প্রজনন রোধে কার্যক্রম চালালেও তা কাজে আসেনি নগরবাসীর। এখন দিনের বেলা মশারি টানে আমাকে থাকতে হয়। বিশেষ করে আমাদের এই নালাটা খনন করে না তো, নোংরা বেশি, এই জন্য আরো মশাটা বেশি। আর যে চুলকাইতে মনে করে কি চামড়া তুলে ফেলি, এত অসুবিধা, পাটা ছুলে গেছে। কয়েল 24 ঘন্টা থাকতেই হবে, নাহলে মশার অত্যাচার বসে থাকতে পারবে না। এখন কেউ পরিষ্কার করে নাই এবং মশা মারার তো আমি কোনো দেখতেছি না, এখন পর্যন্ত দেখিনি। এই পরিস্থিতির জন্য শ্যামা সুন্দরী খাল আর কেডি খালকে দায়ী করছেন সিটি মেয়র। এখন আমাদের মশা তৈরির কারখানা হলো শ্যামা সুন্দরী খাল, কেডি ক্যানেল, এই দুইটা ক্যানেলের বাস্তবিক অর্থে যে কাজ যতক্ষণ পর্যন্ত হয়নি, মশার উপদ্রব কিন্তু আরো বাড়বে, কমবে না। ঔষধ প্রয়োগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সঠিক পদক্ষেপ না নেয়ার অভিযোগও করেন মেয়র। মিনিস্ট্রি থেকে একটা ট্রেডমার্ক বলে এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন, এই কোম্পানির এই ওষুধটা একটা চিঠি দিলে সবাই আমরা ওই ওষুধটা ব্যবহার করতে পারতাম। রাষ্ট্রের অর্থ ব্যয়ে জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের। আগামী মাসের মধ্যেই একদিকে সচেতনতামূলক, আর একদিকে হলো কেডি খাল এবং শ্যামা সুন্দরীকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা, আর একদিকে হলো পুরো শহরে যাতে মানুষের মধ্যে একটা সচেতনতা তৎপরতা তৈরি হয়, এই কাজটি করা, এবং অবশ্যই ওষুধটি যেন এই জনগণের ট্যাক্সের টাকার ওষুধ যেন বৃথা না যায় সেদিকে নজরদারি করা উচিত। ডেঙ্গু ম্যালেরিয়ার প্রভাব বিস্তার রোধে মশার প্রজনন ঠেকাতে আগাম প্রস্তুতি নেয়ার তাগিদ চিকিৎসকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে 25,000 টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েলি বাহিনী। বেশিরভাগই এআই প্রযুক্তি ব্যবহার করে ফেলা হয়, এমন দাবি করেছেন ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানেজ। বলেন, উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রথম সপ্তাহেই নিহত হন 250 ফিলিস্তিনি। ঘনবসতি এলাকায় 2,000 পাউন্ড বোমা ফেলা হয়।
এদিকে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট হতে যাচ্ছে শুক্রবার। খসড়া প্রস্তাবটি পাশ হতে 15টির মধ্যে 9 দেশের সমর্থন প্রয়োজন হবে, তবে যুক্তরাষ্ট্র এতে ভেটো দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নেওয়া হবে কিনা তা ইসরায়েলের একান্তই নিজেদের সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আত্মরক্ষার জন্য সবকিছু করতে তেল আবিব প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে ইরান যদি ইসরায়েলে আবারও হামলা চালালে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধে জড়ানোর হুঙ্কার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এর মধ্যে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছেন ইইউর নেতারা। আরও জানাচ্ছেন লুৎফর কবির। দামেস্কে কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধের ঘটনায় বুধবার বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। গাজায় যুদ্ধ এবং ইরান ইসরায়েল সংঘাতের পর এই প্রথম ব্রাসেলসে জড়ো হন তারা। ইসরায়েল অভিমুখে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তেহরানকে এর জবাব দিতে নিষেধাজ্ঞায় একমত ফ্রান্স, জার্মানি সহ আরও কয়েকটি দেশ। ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপে ইতিমধ্যে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। আরও কি পদক্ষেপ নেওয়া যায় সেজন্য আরও আলোচনার প্রয়োজন রয়েছে। ইরানের হামলার নিন্দা জানাচ্ছি আমরা। দেশটিতে নিষেধাজ্ঞার বিষয়ে আমরা একমত। তাদের একটা কঠোর বার্তা দিতে যাচ্ছি। বেসামরিক মানুষ রক্ষায় আমরা সর্বোচ্চটা করব। ইরানকে আবারও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদি ইসরায়েলে আবারও হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র, আর এতে তেহরানকে চড়া মাশুল গুনতে হবে বলেও হুঙ্কার দেন তিনি। কিভাবে প্রতিশোধ নেওয়া হবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নেতানিয়াহু প্রশাসন। হামলা প্রতিহতে সহায়তার জন্য জেরুজালেমে এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের ধন্যবাদ জানান তিনি। নেতানিয়াহু বলেন, ইসরায়েল কখন কিভাবে ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেবে সেই সিদ্ধান্ত একান্তই তেল আবিবের। এদিকে পাল্টা প্রতিশোধের সংখ্যায় সতর্ক অবস্থানে ইরান। এরই মধ্যে বুধবার সেনাবাহিনী দিবসের এক কুচকাওয়াজে অংশ নেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে ট্যাঙ্ক, ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে নিজেদের সামরিক সক্ষমতার জানান দেয় দেশটি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।